দর্শক, শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের অধ্যাদেশ সংশোধনী সহ পাশ হচ্ছে সংসদে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে শেখ হাসিনাকে নিয়ে হাসনাত আবদুল্লাহর রহস্যময় পোস্ট। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব রাজনৈতিক ঐক্য ছাড়া সরকারের টিকে থাকা কঠিন হবে, নাহিদ ইসলাম। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বিক্রি হয়ে গেল ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের অফিস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব ১/১১ সরকারের সঙ্গে ইউনূস সরকারের যোগসূত্র। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ১১ দলের সমাবেশে বিএনপিকে হুঁশিয়ারি করে বললেন, রাজপথে নামতে বাধ্য করবেন না। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব জুলাই সনদের সঙ্গে গণমতের সম্পর্ক নেই। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান সংবলিত সন্ত্রাসবিরোধী সংশোধন অধ্যাদেশ ২০২৫ সংশোধনীসহ পাশের সুপারিশ করেছে সংসদীয় বিশেষ কমিটি। ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনা শেষে বিশেষ কমিটি চূড়ান্ত রিপোর্টে এই সিদ্ধান্ত জানিয়েছে। গত বৃহস্পতিবার ২ এপ্রিল জাতীয় সংসদে বিশেষ কমিটির প্রধান জাইনুল আবদিন এমপি প্রতিবেদনটি পেশ করেন। প্রতিবেদন অনুযায়ী মূল অধ্যাদেশে আওয়ামী লীগের নাম উল্লেখ করে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের যে ধারা ছিল সেখানে কিছু পরিবর্তন বা পরিমার্জন এনে এটি পাশের প্রস্তাব করা হয়েছে। তবে ঠিক কী ধরনের সংশোধনী আনা হচ্ছে তা প্রতিবেদনে বিস্তারিত উল্লেখ করা হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক জারিকৃত এই অধ্যাদেশে কোনো নির্দিষ্ট রাজনৈতিক সত্তা বা সংগঠনের সভা, সমাবেশ, মিছিল এবং প্রকাশনা নিষিদ্ধ করার ক্ষমতা সরকারকে দেওয়া হয়েছিল। বিশেষ করে ফ্যাসিবাদী শাসনের অভিযোগে আওয়ামী লীগের রাজনীতি নিয়ন্ত্রণের লক্ষ্যেই এই আইনটি আনা হয়। বিশেষ কমিটি এই অধ্যাদেশটি সরাসরি বাতিলের তালিকায় না রেখে কিছু পরিবর্তনের মাধ্যমে স্থায়ী আইনে রূপান্তরের পক্ষে মত দিয়েছে। এর ফলে দলটির রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর আইনি নিষেধাজ্ঞা আরোপের পথ প্রশস্ত হল। অন্যদিকে গুম প্রতিরোধ ও প্রতিকারে অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া কঠোর আইনি পদক্ষেপটি বর্তমান সংসদীয় অধিবেশনে কার্যকর হচ্ছে না। গুমের দায়ে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে জারি করা অধ্যাদেশটি আপাতত স্থগিত রাখার সুপারিশ করেছে সংসদীয় বিশেষ কমিটি। সংসদে জমা দেওয়া কমিটির প্রতিবেদন অনুযায়ী গুম প্রতিরোধ ও প্রতিকার সংক্রান্ত অধ্যাদেশ সহ মোট ১৬টি অধ্যাদেশ বর্তমানে অনুমোদন না দিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে পরবর্তীতে বিল আকারে পেশ করতে বলা হয়েছে। এর ফলে গুম বিরোধী এই কঠোর আইনের প্রয়োগ আপাতত ঝুলে গেল। কমিটির প্রতিবেদনে জানানো হয়েছে, মানবাধিকার কমিশন আইনের সংশোধন, তথ্য অধিকার আইন এবং গুম বিরোধী আইনের মতো বিষয়গুলো আরও বিস্তারিত পর্যালোচনার প্রয়োজন। তড়িঘড়ি করে এগুলো পাশ না করে পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ বিল হিসেবে সংসদে আনার পরামর্শ দেওয়া হয়েছে। ফলে চলতি অধিবেশনে এই অধ্যাদেশটি আর আইনে পরিণত হচ্ছে না। বিগত সরকারের আমলে ঘটা গুমের ঘটনা তদন্ত করতে অন্তর্বর্তী সরকার এই অধ্যাদেশটি জারি করেছিল, যেখানে গুমকে জামিন অযোগ্য অপরাধ হিসেবে গণ্য করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং সর্বনিম্ন যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখা হয়েছিল। সংসদীয় কমিটির এই স্থগিত রাখার সিদ্ধান্তে বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হতে পারে বলে মানবাধিকার কর্মীরা আশঙ্কা করছেন। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে আইনটি বাতিল করা হয়নি, বরং প্রক্রিয়াগত কারণে এটি পরবর্তী অধিবেশনে বিল হিসেবে আসবে। একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও পৃথক সচিবালয় সংক্রান্ত সহ মোট ৪টি অধ্যাদেশ বাতিলের সুপারিশ করেছে সংসদীয় বিশেষ কমিটি। এছাড়া বিচার বিভাগ পৃথকীকরণ ও দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ আরও ১৬টি অধ্যাদেশ আপাতত স্থগিত বা শেলফড রাখার প্রস্তাব করা হয়েছে। বাতিলের তালিকায় থাকা সুপ্রিম কোর্ট সংক্রান্ত ৩টি অধ্যাদেশ মূলত বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত ও প্রধান বিচারপতির অধীনে পৃথক সচিবালয় গঠনের লক্ষ্যে জারি করা হয়েছিল। এর মাধ্যমে অধস্তন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি ও শৃঙ্খলার ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতে ন্যস্ত করার কথা ছিল।
এছাড়া সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠনের মাধ্যমে বিচারক নিয়োগের স্বচ্ছ প্রক্রিয়া চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে বিশেষ কমিটির সুপারিশে এই সংস্কারগুলো বাতিলের মুখে পড়ল। প্রতিবেদনে ২০টি অধ্যাদেশের ওপর ভিন্ন মত বা নোট অফ ডিসেন্ট পোষণ করেছেন বিরোধী দলসীয় সদস্যরা। বিশেষ করে জামায়াতে ইসলামের সংসদ সদস্যরা বিচার বিভাগ ও পুলিশ কমিশন সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের বিষয়ে আপত্তি জানিয়েছেন। স্পিকার হাফিজউদ্দিন আহমেদ জানিয়েছেন, কমিটির সুপারিশ অনুযায়ী পর্যালোচিত বিলগুলো আগামী সোমবার ৬ এপ্রিল থেকে পর্যায়ক্রমে সংসদে উত্থাপন করা হবে। সংবিধান অনুযায়ী সংসদ অধিবেশন শুরুর ৩০ দিনের মধ্যে এই অধ্যাদেশগুলো অনুমোদন বা প্রত্যাখ্যানের বাধ্যবাধকতা রয়েছে। ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশেষ কমিটি। এই প্রক্রিয়ার মাধ্যমে অন্তর্বর্তী সরকারের নেওয়া অনেক সংস্কারমূলক পদক্ষেপ এখন সংসদীয় বিতর্কের মুখে পড়ল। এখন শুধু এটুকুই বলার বাকি, আমাদের হাসিনা ব্যবস্থার সবকিছুই দরকার, শুধু হাসিনা ছাড়া। এমনটাই মন্তব্য করেছেন কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির অন্যতম মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তার এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। শুক্রবার ৩ এপ্রিল নিজের ফেসবুক আইডিতে তিনি এই সংক্ষিপ্ত পোস্টটি দেন। মাত্র ২ বাক্যের এই বক্তব্যে চলমান রাজনৈতিক ইস্যুতে ইঙ্গিতপূর্ণ অবস্থান তুলে ধরেছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সংবিধান সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের সঙ্গে বিরোধী দল জামায়াত ও এনসিপি জোটের বিরোধ তীব্র আকারে ধারণ করেছে। এমনকি জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের ভিত্তিতে সংবিধান সংস্কার নিয়ে তালবাহানা করছে সরকার বলে অভিযোগ করেছে বিরোধী দল। সংবিধান সংস্কার ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য জাতীয় ঐক্যের ওপর জোর দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, রাজনৈতিক ঐক্য ছাড়া সরকারের টিকে থাকা কঠিন হয়ে পড়বে। শনিবার ৪ এপ্রিল ওমরা পালন শেষে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো দ্রুত আইনে রূপান্তর করা প্রয়োজন, অন্যথায় বিএনপি স্বৈরশাসনের পথে হাঁটতে পারে, যা জনগণ মেনে নেবে না। নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিএনপি গণভোট ও গুম প্রতিকার সহ গুরুত্বপূর্ণ কিছু অধ্যাদেশ মেনে নিতে অনীহা দেখাচ্ছে। এসব আইন সবার জন্যই গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, এগুলো বাতিল হলে সংশ্লিষ্ট কেউই দায় এড়াতে পারবে না। এ সময় ১১ দলের চলমান বিক্ষোভ সমাবেশের প্রতিও পূর্ণ সমর্থন জানান তিনি। এমনকি তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান। নাহিদ বলেন, মানুষের রক্তের উপর দিয়ে আমরা তাদেরকে ক্ষমতা দিয়েছিলাম, তারা আমাদের নিরাশ করেছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতা দিয়ে যে যার কেরিয়ারে ফিরে যাবে তা হবে না। তাদের করা অধ্যাদেশ কেন বাতিল হচ্ছে তা নিয়ে ড. ইউনূসকে মুখ খুলতে হবে। জনগণের কাঠগড়ায় তাদের দাঁড়াতে হবে। আমি ড. ইউনূস সহ সকল উপদেষ্টাকে রাজপথের বিক্ষোভে নামার আহ্বান জানাচ্ছি। ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ বলতে কোনো শব্দ নেই। অন্যান্য জায়গার মতো ঝটিকা মিছিল বা কোনো কর্মসূচিতে গত প্রায় ১৮-২০ মাসে এখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের সক্রিয় হতে দেখা যায়নি। সংসদ নির্বাচনের পর যখন অনেক জায়গায় দলের অফিস খোলার পায়তারা চলে, সেখানে এ জায়গায় পাওয়া যায় অন্য খবর। গোপনে দলের অফিসই বিক্রি করে দেওয়া হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনা বেশ কয়েক মাস আগে ঘটে। মামলা মোকদ্দমার খরচ মেটাতে অসহায় এবং জেলে থাকা নেতাকর্মীদের সহায়তা দিতে জেলা আওয়ামী লীগের শীর্ষ কয়েকজন নেতা অফিস বিক্রি করার উদ্যোগ নেন বলে তথ্য পাওয়া গেছে। যদিও জেলা আওয়ামী লীগের দায়িত্বশীল ওই নেতারা অফিস বিক্রি করার কথা অস্বীকার করছেন। সরকারের পতনের পরপরই আত্মগোপনে চলে যান জেলায় দলটির সব পর্যায়ের পদধারী নেতারা। দলের সংসদ সদস্য, জেলা, উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের আসামি করে একের পর এক মামলা দেয়া হয়। এরপর ছাত্রলীগ এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলে একেবারে নিঃশব্দ হয়ে পড়ে দলের নামধাম। ৫ই আগস্টের পর জেলা আওয়ামী লীগের নেতারা একে অন্যের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। কেউ কারো খোঁজ খবর করেননি। এর মধ্যে জেলা আওয়ামী লীগ সভাপতিসহ দলের কয়েকজন সংসদ সদস্য এবং নেতা আটক হয়ে কারান্তরীণ হন। এমন অবস্থায় গত ৮-১০ মাস আগে শহরের মৌলভীপাড়ায় ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের নতুন ভবন ও কমার্শিয়াল কাম শপিং কমপ্লেক্স মার্কেট, যা সমবায় মার্কেট হিসেবে পরিচিত, সেখানে আওয়ামী লীগের অফিস করার জন্য
ক্রয় করা ৩টি দোকানঘর বিক্রি করে দেয়া হয়। ব্যাংক সূত্রে জানা গেছে ২০১৮ সালের ২৪শে মে জেলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক আল মামুন সরকারের সঙ্গে মার্কেটের প্রথম তলার ২২৪, ২২৫ ও ২২৬ নং দোকান বরাদ্দের চুক্তি স্বাক্ষর হয়। ২০০৭ সালের ১/১১ ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন কিংবা সমর্থন জানিয়েছিলেন এমন বেশ কয়েকজন ব্যক্তি অন্তর্বর্তী সরকারের আমলেও ক্ষমতাবান ছিলেন। যারা দুই অনির্বাচিত সরকারের আমলেই ক্ষমতার কাছাকাছি ছিলেন, তাদের লক্ষ্য ছিল এক ও অভিন্ন: গণতন্ত্র ধ্বংস, অর্থনীতি বিদেশ নির্ভর এবং দেশকে বিদেশি শক্তির তাবেদার করা। ১/১১ অধরা নীলনকশা বাস্তবায়নের জন্য এরা গত ১৮ মাসেও ষড়যন্ত্র করেছেন। এরাই হলেন ১/১১ এবং বিদায়ী অন্তর্বর্তী সরকারের যোগসূত্র। বিদায়ী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস ১/১১ অন্যতম সমর্থক ছিলেন। তার নেতৃত্বেই ১/১১ সরকার গঠিত হওয়ার কথা ছিল। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসর সাখাওয়াত হোসেন ১/১১ সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন কমিশনার ছিলেন। বিএনপি ভাঙার ক্ষেত্রে তিনিই মুখ্য ভূমিকা পালন করেছিলেন। আব্দুল মান্নান ভূঁইয়ার বিএনপিকে অযৌক্তিকভাবে তিনিই বৈধতা দিতে চেয়েছিলেন। ২০০৮-এর নির্বাচনে তার ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। ইউনূস সরকারের সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সদস্য ড. বদিউল আলম মজুমদার ১/১১ অন্যতম কুশীলব। সেই সময়ও তিনি রাজনৈতিক সংস্কারের নামে বিরাজনৈতিকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এছাড়া সৈয়দা রিজওয়ানা হাসান সহ অন্তত ৭ জন অন্তর্বর্তী সরকারের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, যারা ১/১১ সময় সক্রিয় ছিলেন। দুই সময় তারা নির্বাচন ছাড়া দীর্ঘদিন সুশীল সরকারকে ক্ষমতায় রাখার চেষ্টা করেছেন। ১/১১ সময় মাইনাস ফর্মুলার জনক দুই সম্পাদক অন্তর্বর্তী সরকারের সময়ও পাদপ্রদীপে ছিলেন। ইউনূস যখন পদত্যাগের নাটক করলেন, তখন এদের একজন ড. ইউনূস সরকারের জন্য রীতিমতো কান্নাকাটি করে কলাম লিখেছিলেন। এ দুই সুশীল সমাজের মুখপত্র দুটি সংবাদপত্র নির্বাচন না করে সংস্কারের পক্ষে ওকালতি করেছে গত ১.৫ বছর। ২০০৭ সালেও এ দুই সংবাদপত্র -2 ফর্মুলার পক্ষে দুই নেত্রীকে সরে যেতেই হবে শিরোনামে প্রথম পৃষ্ঠায় সম্পাদকীয় প্রকাশ করে। রাজনীতিবিদদের চরিত্রহনন, বেসরকারি উদ্যোক্তাদের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন অপপ্রচার চালিয়ে এরা দেশ ধ্বংসের ষড়যন্ত্রের পক্ষে একের পর এক অপপ্রচার চালায়। বিগত ১.৫ বছরও এরা রাজনীতি এবং গণতন্ত্রের বিরুদ্ধে সোচ্চার ছিল। বিএনপি সরকার দেশ পরিচালনার দায়িত্ব নিয়েই ১/১১ ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় আনার উদ্যোগ নিয়েছে। ১/১১ সময় সেনাবাহিনীতে থাকা গুরুত্বপূর্ণ কয়েকজনকে গ্রেফতার করে তাদের জিজ্ঞাসাবাদ করছে। এর ফলে ২০০৭ সালে সংঘটিত বিরাজনীতিকরণ ষড়যন্ত্রের বিচার হবে বলে জনগণ আশা করছে। এ বিচার দেশের গণতন্ত্র এবং ভবিষ্যতে অবৈধ ক্ষমতা দখলের পথ বন্ধ করবে বলে বিশেষজ্ঞরা মনে করেন। ১/১১ কেবল সেনাবাহিনীর একটি অংশের ষড়যন্ত্র ছিল না। এ ষড়যন্ত্রের মূল কুশীলব ছিল সুশীল সমাজের একটি গোষ্ঠী। এরাই ১/১১ পটপরিবর্তনের পর ক্ষমতা দখল করেন। সেনাবাহিনীর কিছু সদস্য তাদের ক্ষমতা দখলের পথ প্রশস্ত করে দিয়েছিল। ১/১১ এসব সুশীল ষড়যন্ত্রকারীকে এখনও আইনের আওতায় আনা হয়নি। তবে বিশ্লেষকরা মনে করেন ১/১১ বিচার করতে হলে সুশীল সমাজের ভূমিকা তদন্ত করতেই হবে। কারা ছিলেন ১/১১ ষড়যন্ত্রের মূল হোতা? ২০০৭ সালের ১১ই জানুয়ারি ক্ষমতা দখলের আগে যারা এ ধরনের একটি সরকারের পক্ষে জনমত সৃষ্টি করেছিলেন, যারা এ সরকারের রূপরেখা তৈরি করেছিলেন, তারা কারা? সেই সময়ের ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করলে দেখা যায় ২০০১ সালের অক্টোবরের নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ বিজয়ের পর সুশীল সমাজের মুখপত্র দুটি সংবাদপত্র এবং সুশীল সমাজের একটি অংশ ও কয়েকটি প্রভাবশালী দেশ এদেশে দীর্ঘমেয়াদী অনির্বাচিত সরকার গঠনের পরিকল্পনা শুরু করেন। অনেকেই মনে করেন এ প্রক্রিয়া বাস্তবায়নের জন্যই ২০০৬ সালে ড. ইউনূসকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন তার আত্মজীবনী মাই লাইফে বলেছেন, ইউনূস যেন নোবেল পুরস্কার পান সেজন্য তিনি সুপারিশ করেছিলেন। স্মরণ করা যেতে পারে, দেশি বিদেশি ষড়যন্ত্রে দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত এবং সংঘাতপূর্ণ ঠিক তখনই গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা মাধ্যমকে নোবেল পুরস্কার দিয়ে তাকে বাংলাদেশের জনগণের আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসা হয়।
নোবেল পুরস্কার পাওয়ার পর রাজনীতিমুখী হয়ে ওঠেন ড ইউনূস। নাগরিক শক্তি নামে একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ গ্রহণ করেন। এ দলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। দল গঠনে জনমত গড়ে তোলার জন্য ইউনূস ৩টি খোলা চিঠি লিখেছিলেন, যার সবকটি ডেইলি স্টারে প্রকাশিত হয়েছিল। জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজধানীর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে। মিছিলটি বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে শান্তিনগরে গিয়ে শেষ হয়। এর আগে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। সমাবেশে ১১ দলীয় জোটের নেতাদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, জাগপা নেতা রাশেদ প্রধান এবং নিজামে ইসলাম পার্টির নায়েবে আমির মোখলেসুর রহমান কাশেমি প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন জোটের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড হামিদুর রহমান আজাদ। গতকাল বিকাল ৫টায় আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে এটিএম আজহারুল ইসলাম বলেন, আজ গণভোটকে অস্বীকার করা মানে শুধু ৭০% মানুষের রায়কে অস্বীকার করা নয়, এর মধ্য দিয়ে তারা আবার আওয়ামী লীগের কায়দায় এক ব্যক্তির কাছে সব ক্ষমতা দিতে চায়। আমরা দীর্ঘ ১৬ বছরে এক ব্যক্তির ক্ষমতার শাসন দেখেছি। আমাদের হাজার হাজার ভাই জীবন দিয়েছে। তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, জনগণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবেন না, আমাদের রাজপথে আসতে বাধ্য করবেন না। রাজপথের আন্দোলনের ফলাফল সরকারি দলের জন্য কখনো সুখকর হয়নি, ভবিষ্যতেও হবে না। যদি সরকার চালাতে চান, জুলাই সনদ মেনে নিন এবং কার্যকর করুন। মাওলানা মামুনুল হক বলেন, বিএনপি আজ সুবিধাবাদ ও মুনাফিকির রাজনীতি করছে। অন্তর্বর্তী সরকারের যেসব অধ্যাদেশ ক্ষমতা বৃদ্ধি করে সেগুলো বিএনপির খুব পছন্দ, কিন্তু যেসব প্রস্তাবনা জবাবদিহি বাধ্য করে সেগুলো তাদের অপছন্দ। বিএনপি সারা দেশে তলে তলে গণভোটের বিপক্ষে ক্যাম্পেইন করলেও প্রকাশ্যে সে সাহস দেখায়নি। তলে তলে এক কথা আর প্রকাশ্যে আরেক কথা বলাকে এদেশে মুনাফিকি বলা হয়। তিনি বলেন, জনগণের ম্যান্ডেটকে অবজ্ঞা করে ক্ষমতার মসনদে টেকা যাবে না। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, আমরা সংস্কার পরিষদের কথা বলছি, এটা নতুন কথা নয়। ঐক্যমত কমিশনে ৩০টিরও ওপরে রাজনৈতিক দল একমত হয়েছে এবং সংবিধানের টেকসই পরিবর্তনের জন্য, সংস্কারকে টেকসই করার জন্য এবং সংবিধান সংস্কার পরিষদ গঠনের জন্য আমরা সব রাজনৈতিক দল একমত হয়েছিলাম। কিন্তু ভোটের পরে 2/3 মেজরিটি পাওয়ার কারণে তারা জনগণের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখানোর সাহস করছে। জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। গতকাল দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধাওরা গ্রামে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, জুলাই সনদ বাস্তবায়ন করা হবে সংবিধান সংশোধনের মাধ্যমে। তিনি আরও বলেন, তেলের দাম বৃদ্ধি করা হয়নি। যদি কেউ অস্থিতিশীল পরিবেশ তৈরি করে তাহলে বিশেষ ক্ষমতা আইনে কালোবাজারি ও মজুতদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। বিশেষ অতিথির বক্তব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, দেশকে বাঁচাতে হলে খাল, নদী খনন ও দখল উচ্ছেদের বিকল্প নেই। যে যত বড় শক্তিশালী হোক না কেন, খাল, জলাশয় ও নদী দখলমুক্ত করে খনন করা হবে। আগামী 18 থেকে 20 এপ্রিলের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ঝিনাইদহের শৈলকুপায় খান খনন কর্মসূচিতে অংশ নেবেন বলেও জানান তিনি। অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক আব্দুল মজিদ, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাসুদ, পুলিশ সুপার মাহফুজ আফজাল সহ জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।